লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আপনি সত্যিই জানেন না, মানে চিত্রাঙ্গদা মহাভারতের একজন চরিত্র, আপনি তার গল্প জানেন না? আমি চিত্রাঙ্গদা জানি না তো এত কমপ্লেক্স দেওয়ার কি রয়েছে? আপনি জানেন জিডিপি কাকে বলে? জানেন জিডিপির ফর্মুলা? জিডিপি মানে হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মানে মোট দেশীয় পণ্য, অ্যান্ড জিডিপি ইকুয়ালস টু C+I+G+X-M, X-M টা ফার্স্ট ব্র্যাকেটে। ঠিক আছে, মাথাটা ঝনঝন করে উঠলো। A to Z সবকিছু আছে, এই সব কিছু বাদ দিন। চিত্রাঙ্গদার কিছুক্ষণ বাদেই গল্পটা শুনুন, না হলে নাটকটা হবে না। বলি? হ্যাঁ বলুন। মণিপুর রাজ চিত্রবাহনের ইচ্ছে ছিল তার এক ছেলে হবে, কিন্তু নিয়তি কেমন দেখুন, তার হলো মেয়ে, আর সেই মেয়ের নাম তিনি রাখলেন চিত্রাঙ্গদা। কিন্তু মেয়ে হয়েছে বলে মণিপুর রাজ কিন্তু দুঃখ পেয়ে বসে থাকলেন না, বা মেয়ের বাবা হিসেবে নিজেকে তুচ্ছ মনে করলেন না। তিনি নিজের মেয়েকে বড় করলেন ছেলেদের মতো করে। চিত্রাঙ্গদার পোশাক আশাক সবকিছু রাজপুত্রের মতো। চিত্রাঙ্গদা ধনুর্বিদ্যা শিখল, চিত্রাঙ্গদা শিখল যুদ্ধ করতে। কেমন জানেন তো, আমাদের গল্পের মতো। আমাদের এই 4 মেয়েকে আমাদের বাবা কিন্তু যে কোনো পরিস্থিতির সাথে জীবন যুদ্ধে লড়াই করার জন্য মানসিকভাবে প্রস্তুত করে দিয়েছে। আমরা সত্যি বাবার 4 রাজকন্যা। যাক, এই চিত্রাঙ্গদার পরিচয় হলো অর্জুনের সঙ্গে। চিত্রাঙ্গদা তো অর্জুনকে দেখে মুগ্ধ, কিন্তু চিত্রাঙ্গদার এই কুরূপ অর্জুনের পছন্দ হলো না। হাঁটা চলা ছেলেদের মতো, পোশাক আশাক সবকিছু ছেলেদের মতো। ওই যে বলে না, ঠিক মতো করে মেয়েই নয়, ঠিক তেমন। আপনি তো আমার গল্প বলছি বলে মনে হচ্ছে না? না সোমরাজ বাবু, প্রতিটা মেয়ের মধ্যেই চিত্রাঙ্গদা হয়ে ওঠার ক্ষমতা আছে। যাক, অর্জুন কিন্তু দুর্ছাই করলো চিত্রাঙ্গদাকে, কিন্তু সে হেরে যাওয়ার পাত্রী নয়। বলে না, স্নেহ বলে তিনি মাতা, বাহু বলে তিনি রাজা। সেও অর্জুনকে যুদ্ধে আহ্বান জানালো, কিন্তু অর্জুন তো তার সাথে যুদ্ধ করতে রাজি নয়। অর্জুন তো অবাক, নারী কি করে যুদ্ধ করবে? নারীর জায়গা তো রান্নাঘরে, সংসারে, সে কেবল ঘরে থাকবে। এই জন্য আমি একদিন বলেছিলাম আপনাকে, যেরকম বাইরে বাইরে টই টই করে ঘুরে না বেরিয়ে বাড়িতে বসুন, বাড়িতে বসে রান্না বান্নাটা ঠিক করে শিখুন। অর্জুনের মতে চিত্রাঙ্গদা তো অবলা, তাই চিত্রাঙ্গদার সাথে অর্জুন যুদ্ধ করবে না। চিত্রাঙ্গদাও কিন্তু হারবার পাত্রী নয়। সে অনঙ্গদেবের বরে হয়ে উঠল সুরূপা, কিন্তু ঠিক 1 বছরের জন্য। চিত্রাঙ্গদা এখন সুন্দরী নারী, আর সেই সুন্দরী নারীর প্রেমে অর্জুন পাগল হয়ে গেল। শেষে অর্জুন উপলব্ধি করলো রূপ নয়, কি আশ্চর্য, একটা মানুষের প্রেমে পড়তে গেলে তার রূপটাই কি ইম্পর্টেন্ট নাকি? মানুষটা যেমন তেমন ভাবে তার প্রেমে পড়াটাই তো আসল প্রেমে পড়া। ভালোবাসার জন্য তার রূপ কেন পরিবর্তন করতে হবে? আর চিত্রাঙ্গদার শিক্ষা দীক্ষা, তার যুদ্ধবিদ্যা, এই সবটা মাটি কেন হবে? কারুর ভালোবাসা পেতে নিজেকে এতখানি কেন বদলে ফেলতে হবে? কেন সে যুদ্ধ করবে না? সব চিত্রাঙ্গদা তো হাতে তীর ধনুক নিয়ে যুদ্ধ করে না সোমরাজবাবু। কিছু কিছু চিত্রাঙ্গদা হাতে সুতো নিয়েও নিজের জীবনের লড়াই বুনে যেতে চায়। কিন্তু সবাই কি তার পার্টনারকে তার পার্টনারের মতো করে মেনে নিতে পারে? কিছু কিছু মানুষ তো মনে করে তার পার্টনার মানে তার বউ, মানে তার স্ত্রী
সবসময় তার কথা শুনে চলবে, শুধুমাত্র ঘরে থাকবে, তাদের জায়গা কেবল সংসারে হবে। চিত্রাঙ্গদার মতো রাজ্যপাট সামলাবে কেই বা চায় বলুন? ভেবে দেখুন, আপনি পেরেছেন? আপনার স্ত্রী যে লড়াইটা করতে চায় সেটা মন থেকে মেনে নিতে পেরেছেন? এই তিতির, এই আর তো 1 ঘন্টাও বাকি নেই রে। হ্যাঁ, আরে দিদি ওই ডুয়েটের জায়গাটা থেকে শুরু কর গানটা। চলুন রিহার্সাল করি। মালিনী ব্যানার্জি, এবার তুমি কি হচ্ছে? কি হচ্ছে? এরম করো না। মরার কথা বললে আয়ু বাড়ে বুদ্ধি, তুমি কেন এরকম চাপ নিচ্ছ? কেমন লাগলো তোমার মোটামুটি এই কিডন্যাপিং বিষয়টা? ভালো ভালো ভালো, কিন্তু আরেকটু বেটার করার চেষ্টা করো। কিডন্যাপার ভাবটা ঠিক আসছে না। আসছে না তো? এবার আসবে। जिंदामानी बनर्जी का कीमत है 1 लाख रुपया। मृत्यु माने मारा मारनी बनर्जी का कीमत है 10 लाख रुपया। कैसा लगा? আমি হাতি নাকি? মরা হাতির দাম বেশি হয়। না না না, বিষয়টা হচ্ছে এখানে মরার কথা বলে না, ভয় পেয়ে যাবে। আর যদি ভয় না পায়, হ্যাঁ তাহলে কাজ করবো, তোমাকে মানে ওই হাত পা বেঁধে অজ্ঞান করে বস্ত্রের মধ্যে পুরো দড়ি দিয়ে রেখে তারপরে এরকম করে ধরে না 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 না, এরম করো না। এসব কি হচ্ছে? এই শুনে আমার কিরকম গরম লাগছে, শরীর খারাপ লাগছে। আমার তো শরীর এমনিতেই খারাপ। এমন কিছু করো যেটা শুনেই রাজ সঙ্গে সঙ্গে চলে আসে। সঙ্গে আসবে কি? ওরা আসতে 2-2.5 ঘন্টা সময় লাগবে। একটা কাজ করা যায় কিন্তু, এরম ভাবে বলবো, এই শোনো, 2-2.5 ঘন্টার মধ্যে যদি তুমি তমুক অ্যাড্রেসে না এসে পৌঁছতে পারো সোমরাজ ব্যানার্জি, তাহলে কিন্তু তুমি তোমার মায়ের লাশ ফেরত পাবে। ব্যাস, তারপরে হয়ে যাবে। আর হ্যাঁ, তখন তুমি একটা কাজ করবে, ওই যখন ফোনে কথাগুলো বলবো, তুমি পিছন থেকে বেটা বাঁচাও আমাকে মেরে ফেললো এরকম ভাবে নাকামি করে যেমন তুমি করো আর কি, সারাক্ষণ ধরে করো। ব্যাস, দেখবে সব প্রবলেম সলভ। ভালো না? ফোন কোন নাম্বার থেকে ফোন করবে? বৌদি, আছে আমার যে একটা গোপন ফোন রয়েছে, যেখান থেকে ফোন করলে কেউ আমার টিকিটাও ধরতে পারবে না। কেটেছে একলা বিরহের বেলা, আকাশ কুসুম চয়নে। সব পথ এসে মিলে গেল শেষে তোমারও দুখানি নয়নে। কেটেছে একলা বিরহের বেলা, আকাশ কুসুম চয়নে। আপনি নাচছেন না? না, কেন? মানে নাচবো কেন? নাচবেন কেন? মানে আপনি নৃত্যনাট্য হচ্ছে তো, আপনি নাচবেন না না? না 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 না, আমাকে আপনি বললেন যে নাটক করতে হবে, তো আমি নাটক করতে রাজি হয়েছি। নাচ তো অর্জুন পারে না, অর্জুনের পায়ে ব্যথা, যুদ্ধ করতে গিয়ে পায়ে লেগে গেছে, ধরে নিন না। আরে এভাবে ধরে নিলে হয়ে যায় না সোমরাজ বাবু, এটা নৃত্যনাট্য, এখানে নাচ গান নাটক সব একসাথে হয়। কি? কিন্তু আমি আর নাচ তো একসাথে চলতে পারি না। দাদা ভাই, তুমি এত ভেবো না, তুমি মন খুলে নাচো না। হ্যাঁ সোমরাজ দা, যেমন ইচ্ছে নাচো তুমি। আরে যেমন ইচ্ছে নাচলে হবে নাকি? এখন যদি উনি ভাঙড়া করতে শুরু করে দেন তাহলে হবে? আমাকে দয়া করে মাফ করুন, আমি জীবনে এই প্রথমবার এরকম একটা অসংশোধনীয় ভুল করে ফেলেছি, অর্জুন হতে চেয়ে। জীবনে আমি কোনোদিন ভাঙড়া নাচিনি, একবার বল ড্যান্স করেছিলাম।
কোনো বল ব্যাট কিচ্ছু হবে না, এখানে শুধু রবীন্দ্র নৃত্য হবে। এদিকে আসুন। আরে আরে আসুন আসুন মানে আমি যা করব তাই করবেন, কপি করবেন আমাকে, বুঝেছেন? পারবো তো? পারবেন, দেখুন। করুন। নমস্কার, আজ আমি আপনাদের সামনে একটি কবিতা বলবো। চাঁদের বুড়ি রবীন্দ্রনাথ ঠাকুর। এক যে ছিল চাঁদের কণায় চরকা কাটা বুড়ি, পুরাণে তার বয়স লেখে ২৭,০০০ কুড়ি। সাদা সুতোর জাল বনে সে হয় না বুনন সারা, পণ ছিল তার ধরবে জলে ১০০০ কোটি তারা। নমস্কার। কি করছেন বলুন তো? নাচগুলো মনে আছে? ওটাই একটু প্র্যাকটিস করছি আর কি। ঠিক আছে, ভালোই হবে। এতক্ষণ আপনাদের সামনে আবৃত্তি করে শোনালেন আমাদের এক ছোট্ট সদস্য, তার জন্য একবার জোরে হাততালি হয়ে যাক। এরপর মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে নৃত্যনাট্য চিত্রাঙ্গদা, যার জন্য আপনারা সবাই অপেক্ষা করে বসে আছেন। চিত্রাঙ্গদায় যারা অংশগ্রহণ করছে, চিত্রাঙ্গদার গানের দলে রয়েছে লাবণ্য, ঋষি, অভি ও নন্দা। চিত্রাঙ্গদার গানে দোয়েল, অর্জুনের গানে জয়রাজ, আপনারা জানেন চিত্রাঙ্গদা হয়েছে আমাদের পাড়ার সবার প্রিয় তিতির, আর অর্জুন সেটাই হলো আজকের সবচেয়ে বড় আকর্ষণ। দেখলেন, আপনার জায়গায় আপনার পাড়ায় আপনি কলকে পাচ্ছেন না। আজকের বিশেষ আকর্ষণ আমি। বাইরে থেকে আর্টিস্ট আনলেন, এরকম একটু টুপি টাপা দিতে হয়, এটা নিয়ম। আর আপনি এরকম ভাবে, আমি কিন্তু পুরো রেডি, আপনি এরকম ভাবে কেন ঘুরছেন? যান গিয়ে রেডি হন, যান গিয়ে রেডি হন, রেডিটা হন, যান এখান থেকে। বলছি তোদের সবকিছু রেডি তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর দিদি আর জয় কোথায়? ওরা তো গানের রিহার্সাল করছিল। আচ্ছা, সন্ন্যাস বাবু এখনো রে? উফ, কি লাগছে তিতির, চাপদারি হলে অর্জুন কিন্তু ফাটিয়ে দেবে। ভালো লাগছে, রাজপুত্রের মতো। ব্যানার্জি টেক্সটাইলের কর্ণধার, ঘাটালের জামাই শ্রী শ্রীযুক্ত সোমরাজ ব্যানার্জিকে আমরা পেয়েছি অর্জুনের চরিত্রে। আমরা মঞ্চসজ্জার জন্য একটু সময় চেয়ে নিচ্ছি, ফিরে আসছি নিয়ে চিত্রাঙ্গদা। এটা কি আমার নাম আরে আমার নাম ধরে লোকজন সিটি দিচ্ছে কেন? সিটি কেন দিচ্ছে? হ্যাঁ মানে একটু আগে তো রেলা নিচ্ছিলেন, সব ফুস হয়ে গেল। তখন কি জানতাম নাকি এরকম লোকজন সিটি ভিটি মারবে? ইস কি করছে লোক। তিতির, এ তো ওয়ার্কশপের কর্মচারীরা। হ্যাঁ, এরা এসছে নাটক দেখতে, এরাই সিটি দিচ্ছে। তারপরে স্টেজে যখন উঠে দেখবে আমি ডান্স করছি, নাচছি, তখন আমাকে ওরা আর বস বলে মানবে তো? আমি জানি না। তারপরে অফিস গেলে বলবে সোমরাজ দা নাচুন না।
তিতির আমি না পারবো না অর্জুনটা করতে, আমি সিরিয়াসলি বলছি আমি পারবো না, আমি আমি একদম পারবো না, আমি জানি না। আপনি একটা কাজ করুন না, আপনি ওই গোয়ালাকেই ধরে আনুন, ওই অর্জুন করে দেবে না হয়। গোয়ালা? প্লিজ আপনি দেখুন ও এই, আপনি অর্জুন হবেন না? শুনুন না একটু। হ্যাঁ তিতির আপনি বোঝার চেষ্টা করুন। আপনি বোঝার চেষ্টা করুন প্লিজ সোমরাজ বাবু, আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি এরকম ভাবে তীরে এসে তরি ডুবিয়ে দিয়ে চলে যাবেন না প্লিজ। তিতির আমার ব্যবসার তরিটা ডুবতে বসেছে, এরপর কেউ আর আমাকে আমার মান সম্মান সব গেল। সিটি দিচ্ছে দেখেছেন? আরে তো সিটি দিচ্ছে তো কি হয়েছে, নিজেকে আপনি সালমান খান ভাবুন, শাহরুখ খান ভাবুন, আপনাকে দেখি সিটি দিচ্ছে। আমি নিজেকে সোমরাজ ব্যানার্জি ভাবতেই বেশি পছন্দ করি, এরপর থেকে আমার কর্মচারীরা আমাকে আর সম্মান করবে? সোমরাজ বাবু আপনি ভুল ভাবছেন, আপনি যদি অর্জুন হিসেবে আজকে পারফর্ম করেন তাহলে ওদের কাছে আপনার সম্মানটা আর অনেক বেড়ে যাবে, ওদের রবি ঠাকুর আপনার রবি ঠাকুর হয়ে উঠবে। রবীন্দ্রনাথ ঠাকুর কখনো কাউকে আলাদা করে না, বরঞ্চ ভালোবাসায় এক করে দেয়। আর সব থেকে বড় কথা, এরপর যখন ওরা ভালোবাসতে শুরু করবে আপনাকে, আপনার বিপদে আপদে ওরা ঝাঁপিয়ে পড়বে নিজে থেকে। আপনার ব্যবসা থরি ডুববে না, আপনার ব্যবসা তত্তর করে এগিয়ে যাবে। আমার কথা মিলিয়ে নেবেন আপনি? কিন্তু তিতির আমি এই নিয়ে আর একটাও কথা শুনতে চাই না সোমরাজ বাবু। অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, এক্ষুনি কার্টেন উঠে যাবে, এরপরে কিন্তু পচা ডিম, পচা টমেটো আর চটি খেতে হবে। কিছু হবে না, চল। হ্যাঁ আমি যাচ্ছিলামই, তোদের এমনিতে সবকিছু রেডি হয়ে গেছে। আমি প্লিজ শান্ত হন, দয়া করে শান্ত হন। আমরা জানি আপনারা উদ্গ্রীব হয়ে আছেন চিত্রাঙ্গদা দেখার জন্য। আমাদের প্রস্তুতি প্রায় শেষ, এক্ষুনি শুরু হচ্ছে চিত্রাঙ্গদা। হ্যাঁ গো সুমিত্রা, বলছি মানে আমাদের তিতির এখন আসছে না কেন বলো তো? কি হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। জামাইয়ের সাথে ঝগড়া করছে না তো আবার? কি বলছো? বলছি আমি কি একবার গিয়ে দেখবো? না না, এই সময় যাওয়াটা ঠিক হবে না। হ্যালো হ্যালো, সোমরাজ ব্যানার্জি বলছেন? আপনি কে বলছেন? আমি অপহরণকারী বলছি। হ্যালো হ্যালো, একটু জোরে বলুন, আমি কিছু শুনতে পাচ্ছি না। হ্যালো হ্যালো, আমি অপহরণকারী বলছি। আমরা আপনার মা মিসেস মালিনী ব্যানার্জিকে অপহরণ করেছি। এখন আপনি যদি মুক্তিপণ দিয়ে তাকে ছাড়াবার ব্যবস্থা না করেন তাহলে তার ভালো মন্দের দায়িত্ব আমরা নিতে পারবো না। আমি কিছু শুনতে পাচ্ছি না, আপনি আমাকে পরে ফোন করুন, আমি একটা কনজেস্টেড জায়গার মধ্যে আছি, বুঝেছেন? পরে ফোন করুন প্লিজ। হ্যালো হ্যালো, হ্যাঁ কি বললো? বললো পরে ফোন করতে। পরে? আমি কিডন্যাপ শুনে বললো পরে ফোন করতে? না মানে হয়তো ঠিক করে শুনতে পাইনি, এত আওয়াজ হচ্ছিল না চারপাশে। শুনতে পাইনি তো আবার ফোন করো, আবার করো ফোন। হ্যাঁ আবার। কি হয়েছে বলো তো? বুঝতে পারছি না, দাদা ভাই আবার কোনো গোলমাল করলো না তো? এই রে জয়, এক্ষুনি তো অনুষ্ঠান শুরু করতে হবে, নইলে আরে দাঁড়াও, তিতির আছে, হ্যান্ডেল করে নেবে। আমরা আমাদের গানের দল আর বাকি অ্যারেঞ্জমেন্টগুলো করি, নাহলে দেরি হয়ে যাবে। কি হয়েছে, কোনো সমস্যা হয়েছে? আরে একটা ফোন এসছে, বুঝতে পারছি না, একটা আননোন নাম্বার, কিন্তু হঠাৎ বলছে যে কি, আমি কিছু শুনতেই পাচ্ছি না, হ্যালো হ্যালো বলে যাচ্ছি, নেটওয়ার্কের প্রবলেম তার উপর। একটু ফোন করছি, না না আমি দেখছি। হ্যালো হ্যালো, আমি অপহরণকারী বলছি। কে? ডিমের কারি? দাদা আমার ডিমের কারি লাগবে না, পরে ফোন করবেন, আমি পরে ডিমের কারি নেব, এরপর পচা ডিম খেতে হবে, রাখুন। ডিমের কারি অপহর? হ্যালো, আরে কি ডিমের কারি বলছে ডেলিভারি বয়? আপনি কি ডিমের কারি অর্ডার করেছেন? ডিম খেতে হবে, পচা ডিম। চলুন 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 চলুন। কি বললো? কি বললো? আসছে? বলছি ডিমের কারি পাঠাতে হবে না বলে ফোন রেখে দিল। ডিমের কারি?
হ্যাঁ মানে ওই অপহরণকারী ডিমের কারি, মানে অপহরণকারীকে ডিমের কারি শুনলো। এবার আমাদের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রাঙ্গদা। গুড লাক। থ্যাংক ইউ। প্রথম দৃশ্যে চিত্রাঙ্গদার শিকার আয়োজন। চিত্রাঙ্গদা আর তার সখীরা চলেছে শিকারে বালকের বেশে। বনপথে অর্জুন নিদ্রিত। শিকারের বাধা মনে করে চিত্রাঙ্গদার সখী তাকে তাড়না করলে জেগে ওঠেন অর্জুন। ওহ কি দুঃসহ স্পর্ধা! অর্জুনে যে করে অশ্রদ্ধা, সে কোনখানে পাবে তার আশ্রয়? বালক বেশে সখীদের দেখে অর্জুনের মনে জাগে কৌতুক। অর্জুন, তুমি অর্জুন? বালকের দল, মার কোলে যাও চলে, নাহি ভয়। অহ কি অদ্ভুত কৌতুক! এই বলে চলে যান অর্জুন। অর্জুন, তুমি অর্জুন, ফিরে এসো, ফিরে এসো। ক্ষমা করে করো না অসম্মান, যুদ্ধে করো আহ্বান।